হে ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। পূর্ববর্তী ভিডিওতে লাইসেন্সিং সিস্টেম নিয়ে আলোচনা করেছি। ওখানে ওয়ান অ্যাপ্লিকেশন স্টার্টআপ নিয়ে একটি অপশন নিয়ে কথা বলেছিলাম। তার পাশাপাশি ইউজার রিসেলের একটা অপশন নিয়ে কথা বলেছিলাম যে আমি একজনের কাছে চুক্তিবদ্ধ যে সফটওয়্যারটি তাকে আমি ডেলিভারি দিব, সে আবার এন্ড ইউজারের কাছে মান্থলি বেসিস, ইয়ারলি বেসিস, হাফ ইয়ারলি বেসিস এগুলো সেল করবে। তো তার জন্য কী করেছি, আমি একটু দেখিয়েছিলাম ওয়ান অ্যাপ্লিকেশন স্টার্টআপ নিয়ে আমি একটা অপশনে কথা বলেছিলাম। পাশাপাশি এইখানে একটি পোর্টাল দেখিয়েছিলাম, এই যে পোর্টাল। তো আমি যখন কোনো স্ক্রিপ্ট কাউকে কম্পাইল করে দিব, ওখানে একটি ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলেছিলাম। আমি যখন ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, মনে করেন যে এই খান নামে এই ইউজারকে আমি এই স্ক্রিপ্টটি রেডি করে তার জন্য কম্পাইল করে তাকে দিয়ে দিয়েছি 2024 সালের 22/10/2024 সাল পর্যন্ত। তো সে 10টা মেশিনে এটি ইউজ করতে পারবে। 10টি মেশিন ইউজ করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে তার ইউজার নেম পাসওয়ার্ড প্রযোজ্য হবে। এটি তার জন্য ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে প্রযোজ্য হবে। এখন আমি আসি যে তাহলে তো এটি আমার কন্ট্রোল প্যানেল, আমার থেকে যে কিনছে তার জন্যে, কিন্তু উনি যার কাছে সেল করবেন কাস্টমারদের কাছে, এন্ড ইউজারের কাছে, সে কীভাবে মেনটেন করবে? সে এইভাবে মেনটেন করবে, এবং মেনটেন করলে যে ডেট দিয়ে রাখবে ওই ডেটের পরে ওই ইউজার মানে এন্ড ইউজার আর কিন্তু ইউজ করতে পারবে না। আবার এখানে একটা ব্যাপার আছে, যেমন আমি ওনাকে দিয়েছি 24 সাল পর্যন্ত, কিন্তু উনি দিয়েছেন 2028 সাল পর্যন্ত। এটি কিন্তু 24 সালের পর আর কাজ করবে না। আমি যে এক্সপায়ারি ডেট দিব তারপরে কিন্তু আর এগুলো কাজ করবে না। সো আমি এটি কিভাবে করেছি আমি সেই প্রসঙ্গে আসি। তো প্রথমে এইটি করার জন্যে যে আমি যখন ইউজারের কাছে সেল করেছি, এখন ইউজার যখন এন্ড ইউজার যখন বট রান করবে বা অ্যাপ্লিকেশন রান করবে, প্রথমে ওয়ান অ্যাপ্লিকেশন স্টার্টআপ, এই যে স্টার্ট অপশন যে ফাংশনটি আছে এই ফাংশনে চলে আসবে। দেখেন রান করলাম। এখন প্রথম কি করলো, এখান থেকে প্রজেক্ট ডিরেক্টরি, আমি এটাতে ডাবল ক্লিক করি। প্রজেক্ট ডিরেক্টরি মানে হচ্ছে যে ডিরেক্টরি থেকে আমার এই অ্যাপ্লিকেশন রান হচ্ছে সেই ডিরেক্টরি পাথটা এই ভ্যারিয়েবলের মধ্যে আমি নিয়ে নিলাম। কেন নিয়েছি পরবর্তীতে বুঝতে পারবেন। তারপরে খেয়াল করেন সেট ভ্যারিয়েবল, ফাইল নেম নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালু দিয়েছি চেক লাইসেন্স .exe। কোথায়? ফাইল নেমের নাম দিয়েছি স্ল্যাশ দিয়ে এটুকু। কেন দিয়েছি পরবর্তীতে বুঝতে পারবেন। গেল রান প্রসেস, কোন প্রসেস রান করবে, কোথায় রান করবে, কি রান করবে। আমার কম্পিউটারে বা আপনার কম্পিউটারে বা এন্ড ইউজারের কম্পিউটারে যেখানে যদি কোনো ইএক্সজি ফাইল থাকে, কোন এক্সিকিউটেবল ফাইল থাকে, সেটি যদি আমি আমার এই অ্যাপ্লিকেশন থেকে রান করতে চাই, তাহলে রান প্রসেস অপশনে যে ওই অ্যাপ্লিকেশন আপনি রান করতে পারবেন। তার মানে কি হলো, আমি শুরুতেই প্রজেক্ট পাথ নিয়ে নিয়েছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে একটি ফাইল নেম নিয়েছি, নিয়ে রান করেছি। কি রান করেছি দেখেন, রান প্রসেসের মধ্যে দেখেন প্রজেক্ট ডিরেক্টরি, মানে আমার যেখান থেকে প্রজেক্ট রান হচ্ছে ফাইল নেম। তাহলে কোন ফাইল নেম? এই ফাইল নেম কি চেক লাইসেন্স .exe। এটি রান করবে। কে রান করবে? এই অ্যাপ্লিকেশন রান করবে। একটু ভালো করে বুঝাই। প্রজেক্ট ডিরেক্টরিতে ফাইল নেম যেটি দিয়েছি তার মানে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরি স্ল্যাশ ফাইল নেম, এটি রান করবে, ইএক্সজি ফাইলটি রান করবে। রান করার পরে এখানে একটি অপশন আছে দেখেন, ওয়েট হোয়াইল প্রসেস উইল ফিনিশ। যতক্ষণ পর্যন্ত ওই প্রসেস ফিনিশ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস রান করে স্টার্ট হয়ে বসে থাকবে, মানে ওইখানে হ্যাং হয়ে থাকবে, মানে হ্যাং ঠিক না, আসলে ওই পর্যন্ত ওয়েট করবে। ওয়েট করার পরে ওই প্রসেস রান করার পরে একটা আউটপুট পাবে। এখানে দেখেন সেটি পাবে কিসের মধ্যে? এই ভ্যারিয়েবলের মধ্যে প্রসেস স্ট্যান্ডার্ড আউটপুট। এই স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে একটি আউটপুট আসবে। আর যদি কোনো এরর হয় বা কোনো প্রবলেম ওখানে তৈরি হয় প্রসেস রান করতে, তাহলে সেটির আউটপুট কোথায় পাবো? প্রসেস এরর আউটপুট নামে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি পাবো। সো প্রসেস কি করলাম, আমি প্রজেক্ট ডিরেক্টরি নিলাম, তারপরে এই ফাইল নেম নিলাম, নিয়ে আমি রান করলাম। রেখে রান করি। রান করার পরে আমি লক দিয়েছি। কি দিয়েছি দেখেন, প্রজেক্ট ডিরেক্টরি আর ফাইল নেম। কিভাবে রান করছে? তাহলে এন ড্রাইভে বট গুগল চ্যাট তুষার চেক লাইসেন্স .exe এই ফাইলটি রান করলো। তার মানে অবশ্যই এই চেক লাইসেন্স .exe ফাইলটি আমার এই ফোল্ডারের মধ্যে থাকার কথা। আছে কিনা সত্যতা প্রমাণ করি।
এটি দ্বারা সরি আমি এখান থেকে এই ফোল্ডারেই যাই ডাইরেক্ট এন ড্রাইভে এন ড্রাইভ বট গুগল চ্যাট তুষার চেক লাইসেন্স ডট ইএক্সজি চেক লাইসেন্স ডট ইএক্সজি নামে কোনো ফাইল এখানে নাই এই জন্য রান হচ্ছে না তো তাহলে আমার এখন কি করতে হবে আমি যাই পরবর্তী প্রসেসটা দেখাই যদি আমি এখানে কি করেছি আমি চেক করেছি ইফ প্রসেস এরর আউটপুট কি আবার দেখাই এখানে আমি একটা এরর আউটপুট রেখেছিলাম যদি এরর আউটপুট ইকুয়াল ফাঁকা মানে ব্ল্যাঙ্ক হয় যদি কোনো আউটপুট এরর না হয় তাহলে ভেতরে ঢুকবে আর না হলে ঢুকবে না তো যেহেতু আমার এখানে এরর পেয়েছে কিভাবে বুঝবো আমি এরর পেয়েছে আমি এখানে প্রিন্ট করে দেখেন ভ্যারিয়েবলটি প্রিন্ট করে কন্ট্রোল জেড কন্ট্রোল সি আমি প্রিন্ট করলে বুঝতে পারবো যে কোনো একটি এরর অকার হয়েছে তো এরর অকার হলে আমাকে কি করতে হবে ভ্যারিয়েবল প্রিন্ট করতে হলে এভাবে ক্লোজারের মধ্যে দিতে হবে দিলাম আমি এরর পেয়েছি কিনা সেটা আমি এখন ট্রাই করব এখানে দেখার জন্য দেখেন এরর পেয়েছি কি বলছে এন বট গুগল ইজ নট রিকগনাইজড মানে ওই পাতে কোনো পাইনি ওই ইএক্সজি ফাইল পাওয়া যায়নি এখানে তাহলে আমি ইএক্সজি ফাইলটি বিল্ড করে নিই এই কিভাবে পাই ফাইল থেকে .py ফাইল থেকে ইএক্সজি ফাইল করতে হয় সেটি আপনাদেরকে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি অটোপাই টু ইএক্সজি কমান্ড দিয়ে অটোপাই টু ইএক্সজি হ্যাঁ আমি কমান্ড ভুল করেছিলাম অটোপাই টু ইএক্সজি দিয়ে পাইথন যে কোনো পাইথন ফাইলকে এক্সিকিউটেবল ফাইল তৈরি করে নেওয়া যায় তো আমি এখন কোথায় যাব এন ড্রাইভে বট গুগল চ্যাট তুষার চেক লাইসেন্স এটি আছে চেক লাইসেন্স আমি অন ফাইল করে আমি আগে কম্পাইল করে আমি একটা এক্সিকিউটেবল ফাইল করে নিই যেহেতু ফাইল পথ পাচ্ছে না এক্সিকিউটেবল ফাইল কি এর মধ্যে কি লেখা আছে সেটি পরে দেখাবো তো আমি এটিকে রান করলাম দেখা যাক এক্সিকিউটেবল ফাইল হওয়া পর্যন্ত ওয়েট করে সো এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেল আমি আউটপুট ফোল্ডারটি ওপেন করলাম খুব সম্ভবত এই আউটপুট ফোল্ডারের মধ্যে এসেছে এক্সিকিউটেবল ফাইল আমি এখান থেকে কাট করে মেন ডিরেক্টরিতে নিয়ে আসলাম এখন যদি আমি এখান থেকে আবার রান করি প্রজেক্ট ডিরেক্টরি একটু দ্রুত দেখাচ্ছি আমি অলরেডি এক্সপ্লেন করেছি সেই কারণে আমি আগের প্রসেস আউটপুট ক্লিয়ার করে দিলাম প্রসেস কিন্তু এখন রান হচ্ছে দেখেন যদি এরর হতো বা না পেতো তাহলে কিন্তু এতক্ষণ এখানে ওয়েট করতো না তো প্রসেস রান হলো রান হওয়ার পরে এই ফাইলটি রান করেছে আমার বট নিজেই তারপরে এখানে আউটপুট দেখেন আমি আউটপুট 0 মানে কিছুই পাইনি কোনো আউটপুট এরর হয়নি তার মানে যদি আউটপুট এরর না হয় কন্ডিশন দিয়েছি আউটপুট এরর যদি না হয় তাহলে ভেতরে বাকিটা প্রসেস করবে স্প্লিট সেন্টেন্সেস টু ওয়ার্ড এটা কি আসি এখানে প্রসেস স্ট্যান্ডার্ড আউটপুট যে আউটপুটটি আমি পেয়েছিলাম সেই আউটপুটের আমি কি করেছি স্প্লিট করেছি ওয়ার্ড লিস্টের মধ্যে নামে একটি ভেরিয়েবলের মধ্যে স্প্লিট করেছি কেন করেছি পরে এক্সপ্লেন করছি যাই লাস্ট এলিমেন্ট এই ওয়ার্ডের মধ্যে কোন লাস্ট এলিমেন্ট যেটা আছে সেটা আমি নিয়ে নিলাম নিয়ে ইফ লাস্ট এলিমেন্ট মানে সরি আমি ভুল বলেছি আমি যেহেতু আউটপুটে কোনো এরর পাইনি তাহলে কি পেয়েছি স্ট্যান্ডার্ড আউটপুট মানে এখানে দেখেন এই যে স্ট্যান্ডার্ড আউটপুট আমার ওই যে কোড রান হওয়ার পরে একটা আউটপুট যে জেনারেট হয়েছে সেই জেনারেট আউটপুটটি এই স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে এসছে তো আমি কি করছি স্ট্যান্ডার্ড আউটপুটটাকে স্প্লিট করে ওয়ার্ড লিস্ট নামে একটি ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে এসেছি আচ্ছা নিয়ে আসার পরে ওইখান থেকে লাস্ট এলিমেন্ট আমি নিয়েছি লাস্ট এলিমেন্ট নিয়ে আমি চেক করেছি যে ওই লাস্ট এলিমেন্ট ইকুয়াল টু মানে আমার আউটপুটটা মানে তারপর এইরকম কিনা যদি হয় তাহলে এখানে দেখাবে ইউ হ্যাভ অ্যাক্টিভ লাইসেন্স এনজয়
তারপরে যদি ওখানে দেখায় যে না লাস্ট এলিমেন্ট যদি হয় এক্সপায়ার্ড, তাহলে এখানে দেখাবে ইওর লাইসেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড। যদি কোনো এরর থাকে তাহলে সামথিং এরর ওখানে দেখাবে, অথবা লাস্ট এলিমেন্ট ইকুয়াল যদি ফাঁকা দেখায় কোনো কিছু নেই, তখনও এখানে একটি এরর দিয়ে ফেল করে দেবে, বট আর নেক্সট রান হবে না। এখানে ফেল করে দিয়েছি। এলস কন্ডিশনে তো যাবেই না, কারণ আমার যেহেতু এলস কন্ডিশনে কাজ নেই। দেখেন মেইন প্রোগ্রামে কিন্তু মেইন ফাংশনে চলে এসছে, আমার প্রোগ্রাম রান হলো। তাহলে কি চেক করলো এখান থেকে যে অ্যাক্টিভ লাইসেন্স আছে কিনা। এখন প্রমাণ সহ আমি এখানে প্রমাণ দিই আপনাদেরকে। দেখেন আমার এইটি হচ্ছে আমার কম্পিউটারের ইউইউআইডি। আমি লাস্টের 9-এর জায়গায় আরেকটি 9 অ্যাড করলাম, করে আমি যদি আবার ওয়ান অ্যাপ্লিকেশন স্টার্টআপে যাই এবং আমি ম্যানুয়ালি এখান থেকে রান করি, দেখেন আমার কিন্তু এখন এই আমার কম্পিউটারে ইউইউআইডি ম্যাচ করবে না। আর যদি ম্যাচ না করে তাহলে অ্যাক্টিভ লাইসেন্স এখানে আর দেখাবে না। দেখি এখন প্রসেস রান হলো। রান হওয়ার পরে স্ট্যান্ডার্ড আউটপুটে HMM এটি এখানে দেখাচ্ছে পেয়েছে। তাহলে আমার কম্পিউটারে ইউইউআইডি, সরি তুষার ফটো, আর এটা হচ্ছে তুষার চ্যাট। ডোমেন নেম ভুল হয়েছে। আমি ডোমেন নেমটি ভুল করেছি, আমার মনে নেই ডোমেন নেমটি কি সেটা একটু দেখে নিই। তুষার চ্যাট এই লিঙ্কে অনেকে বলবে যে ভুয়া, আমি এক জায়গায় দেখাচ্ছি আরেক জায়গায় দেখাচ্ছি। এই জন্যে মানুষের তো কমেন্টের অভাব নাই, আমি এইখানে ঢুকে দেখাই যে এইখান থেকে আমি আমার কম্পিউটারের ইউইউআইডি চেঞ্জ করে দিলাম। এই যে এখন এটা আমি চেঞ্জ করে দিলাম, 9-এর জায়গায় আমি আরেকটা 9 অ্যাড করলাম। যদি আমি এখন এখান থেকে রান করি, প্রজেক্ট ডিরেক্টরি সেট ভ্যারিয়েবল প্রসেস রান করলো। রান করার পরে দেখেন আউটপুট কিন্তু ওখানে দেখাবে যে এরর, কারণ হচ্ছে আমার সাথে আমার কম্পিউটারের সাথে ওই ইউইউআইডি ম্যাচ করবে না। ইউআইডি ম্যাচ করলো না করে এখানে দেখাচ্ছে, দেখেন সামথিং রং উইথ দ্য লাইসেন্স সার্ভার অর ফিক্স দ্য ডেট টাইম। তার মানে হচ্ছে যে কাজ করছে, আমার সত্য কিন্তু কাজ করেছে। আমি হয়তো বোঝাতে পেরেছি যে চেক লাইসেন্স যখন স্টার্ট আপে শুরু করবে, শুরুতেই চেক লাইসেন্স করে নিল, চেক লাইসেন্স করে ওখান থেকে চেক করে নিল। চেক করার পরে দেখলো যে না আমার সার্ভার থেকে কোনো রেসপন্স আসছে না, তার মানে এরর। আর যদি সার্ভার থেকে রেসপন্স আসে তাহলে ঠিক আছে, পরবর্তী স্টেপ যাবে, না হলে যাবে না। এখন আমি এই যে একটু আগে আপনাদেরকে আমি দেখালাম কম্পাইল করে যে ইএক্সজি ফাইল, এই ইএক্সজি ফাইলের মধ্যে কি আছে, কি লেখা আছে। আমি এই ইএক্সজি ফাইলটি করেছি পাইথন কোড দিয়ে। তো আমি এখানে আপনাদেরকে দেখাই চেক লাইসেন্স চ্যাট.py। আমি সিকিউরিটির জন্য এটা দেখাচ্ছি না। এখন আসে এখানে এই সেম কোড এইরকমই, খালি এই কিটা চেঞ্জ। দেখেন পাইথনে আমি যখন কোডটি করেছি ইম্পোর্ট রিকোয়েস্ট লাইব্রেরি আমি ইম্পোর্ট করেছি, ওএস অপারেটিং সিস্টেম লাইব্রেরি, টাইম ডেট টাইম, তারপরে রিকোয়েস্ট ইউআরএল ওপেনের জন্য এটি ওপেন করেছি, পান্ডাস ইম্পোর্ট করেছি। কেন করেছি এগুলো এখন বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার। বুঝে নেন যে পাইথনের এই কোডটির দরকারের প্রয়োজন আপনি মুখস্থ করে নেবেন, তাহলেও হবে। এখানে প্রথম কি করেছি, মেন ফাংশন যখন ডিফাইন করেছি ট্রাই করেছি টিসি সিপিইউ আইডি WMIC CS প্রোডাক্ট গেট ইউইউআইডি। এই কমান্ডটি আমার কম্পিউটারে মানে হোস্ট কম্পিউটার যে কম্পিউটার থেকে রান হচ্ছে সেই কম্পিউটার রান হবে। দেখেন রান হলে কি হয়, এই কম্পিউটারটি যখন রান হয় তখন ওই কম্পিউটারের ইউইউআইডি ওখান থেকে দেখা যায়। তাহলে আমার অ্যাপ্লিকেশন যখন রান হচ্ছিল, রান করার সময় ইএক্সজি ফাইল যখন রান করছে, ওই হোস্ট কম্পিউটারের সিপিইউ আইডি এখান থেকে নিয়ে কি কোথায় কি করছে, এই ইউআরএলে আমার এখানে এপিআই করা আছে, এই এপিআইতে হিট করেছি। এপিআইতে হিট করার পরে ওইখানে ম্যাচ করেছে যে এইখানে যে এপিআই কি দেওয়া আছে এবং আমার সার্ভারে যে এপিআই কি ডিফাইন করা আছে, এপিআই কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে ইউইউআইডি মানে হচ্ছে এই কম্পিউটারের সিপিইউ আইডি বা ইউইউআইডি এখানে দিয়েছে এবং স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ ধরে নিয়ে ওখানে রিকোয়েস্ট পাঠিয়েছে। ওইখান থেকে আমি একটা রিপ্লাই ব্যাক পেয়েছি ওই সার্ভার থেকে। রিপ্লাই ব্যাক পাওয়ার পরে ওই ডাটাটা আমি এখানে নিয়েছি, ডাটাটা নিয়ে জেসন ফাইলে আমি ওখান থেকে রিপ্লাই দিয়েছি সার্ভার থেকে।
দেওয়ার পরে ওইখান থেকে ডাটা থেকে আমি স্ট্যাটাস বের করে নিয়েছি, যে স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ যদি হয় তারপরে দেখবে যে যে ডেট ডিফাইন করা আছে আর আজকের ডেট এক কি না, এই ডেটটা আমি এখানে এক্সপায়ার ডেট নিয়ে নিয়েছি ওইখান থেকে সার্ভার থেকে। আর অনেকে আছে কম্পিউটারের ডেট টাইম এদিক ওদিক চেঞ্জ করে বট চালানোর চিন্তা ভাবনা করতে পারে, সেই কারণে জাস্ট ডেট অ্যান্ড টাইম থেকে আমি এই মুহূর্তের ওই যখন বট রান হবে সেই মুহূর্তের ডেট টাইম নিয়ে নিয়েছি। কীভাবে দেখেন এখানে এই যে ইউআরএলটি এখানে যদি আপনি ভিজিট করেন ইনস্ট্যান্ট ডেট টাইম দেয় এখানে। সুতরাং ফাঁকিঝুঁকি করার কোনো ওয়ে নাই। এই কীভাবে ডেট টাইম দিয়ে আপনার লাইসেন্স এদিক ওদিক করা যায় সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমি দিয়েছি, আপনি চাইলে ওই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। সো এইখানে কোনো ওয়ে নাই, আপনি এখানে কোনো ডেট টাইম ম্যানিপুলেট করতে পারবেন না। তারপরে নিয়ে ফুল ডেট নিয়ে ওখানে স্ট্রিপ করে আমি রিড করেছি, রিড করার পরে ইউনিকোড করেছি, ইউনিকোড করে ফুল ডেট টাইম দেখে ম্যাচ করেছি, ম্যাচ করে যে আজকে ডেট টাইম ঠিক আর এসে এখান থেকে ডেট টাইম যদি এইটার থেকে ওই ডেট টাইম ছোটো হয় ঠিক আছে, তাহলে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। আর যদি না হয় তাহলে এই যেখান থেকে সার্ভার থেকে রিপ্লাই দেবে হুম, আর যদি হুম মানে থাকে এই অপশান থাকে তার মানে হচ্ছে আপনার লাইসেন্স আছে আপনি ইউজ করেন, আর না হলে এরর 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 এভাবেই। সো এই পাইথন কোডটি খুব সামান্য একটি ছোটো কোড কিন্তু ফুল একটি সফটওয়্যারের প্রোটেকশন দিচ্ছে। এভাবে আমি লাইসেন্সিং করেছি এবং আমি ইউজারকে প্যানেল দিয়ে দিয়েছি, এই যে প্যানেল, ইউজার তার মতো ইউজার অ্যাড করে ডিলিট করে এখান থেকে সব কিছু ইউজারের মতো করে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, দেখিয়ে দিব বা আপনাদের জন্য আরও বেশি চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমার বলার ভঙ্গি বা আমার শেখানোর ভঙ্গি হয়তো আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্তই। লাইসেন্সিং সিস্টেম নিয়ে অনেক বড় একটু আলোচনা করলাম এবং এটি খুব অ্যাডভান্স লেভেলের কাজ। এরপরে দেখাবো নোট.js দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটির মধ্যে নোট.js কিভাবে ইনস্টল করতে হয়, বিভিন্ন ক্যাপচা যখন আসে আমরা ক্যাপচা কিভাবে অটোমেটিক সলভ করতে পারি, বিভিন্ন সাইটের থেকে SMS কিভাবে নিয়ে অটোমেটিক ফোন নাম্বার ভেরিফাই করে আমরা কাজ করতে পারি, ফিঙ্গারপ্রিন্টের কিছু কাজ আছে, ফিঙ্গারপ্রিন্ট কিছু দেখাবো, কল ফাংশন অ্যাসিঙ্ক্রোনাসলি এটির একটি অপশন আছে। আইডল ইমালশন মানে হচ্ছে এই যে ইমালশন হচ্ছে যে আপনি একজন ইউজার কীভাবে ইন্টারাক্ট করে, মাউস এদিকে নিয়ে যাওয়া ওদিকে নিয়ে যাওয়া ঘোরানো, সেই রিলেটেড কাজ আপনি করতে পারবেন। মেইল নিয়ে অনেক কাজ করা যায় এখানে, আমি মেইল নিয়ে কাজ করেছি, যদিও এই মুহূর্তে নাই আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য মেইল ফাংশন নিয়ে কাজ করবো না। ডাটাবেজ নিয়ে কাজ, সো ডাটাবেজ নিয়ে যখন কাজ করতে যাবেন আমি প্রথমে বলেছিলাম যে প্রোগ্রামিং নলেজের দরকার নেই, ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে একটু মানে আপনাদের ডাটাবেজ সম্পর্কে ধারণা থাকলে ভালো, না হলেও পারবেন। সো এই পর্যন্তই। এখানে অপশানগুলো আপনারা আরও দেখতে পাবেন, বিশেষ করে বাবলো সফটওয়্যার নিজস্বদের ওয়েবসাইট আছে সেখানেও দেওয়া আছে, কিন্তু ওদের রিসোর্সগুলো খুব একটা রিচ না, আর বেশিরভাগ রাশিয়ানে ল্যাঙ্গুয়েজে দেওয়া, যে কারণে একটু বুঝতে অসুবিধা। ইংলিশে পাওয়া যায় বাট ওই ধরনের আসলে ইংলিশে সব কিছু নাই ওখানে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যখন আপনি কাজ করতে যাবেন লিস্ট নিয়ে একটু পড়াশুনো করবেন, লিস্ট নিয়ে খুব দারুণ কাজ করা যায়, ডাটা ম্যানিপুলেট করা যায়। আরেকটি অপশন আছে ফাইল নিয়ে, ফাইল সিস্টেম নিয়ে, এটি নিয়েও আপনি কাজ করতে পারেন, দেখতে পারেন একটু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি পরবর্তী ভিডিও দিতে আরও বেশি উৎসাহ বোধ করব।